হ্যালো ক্লাস 9-10 এর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের 13তম অধ্যায়ের সসীম ধারা টপিকটা একদম বেসিক শেষ করব। তো আমাদের সসীম ধারা শেষ করতে হলে আমাদের জানতে হবে সসীম ধারা কি, কাকে বলে, এবং এই সসীম ধারার মাধ্যমে সসীম ধারার যে 1 2 3 4 এখানে সাধারণ অনুক্রম আছে এবং সাধারণ অন্তর আছে, এইগুলো দিয়ে এবং সমষ্টির সূত্র এইগুলো আমাদের শিখতে হবে। তো চলো আজকে আমরা ধাপে ধাপে সবগুলো শিখে ফেলবো। তো প্রথমত সসীম ধারা এটা কি সেটা আমার জানতে হবে। সসীম ধারা হচ্ছে নির্দিষ্ট কোনো একটা মান, ধরো 1 2 3 4, এখানে 4টা সংখ্যা আছে 1 থেকে 4 পর্যন্ত, সেটাই কি সসীম। আর যেটা 1 2 3 4 বলে মানে অসীম পর্যন্ত যাবে সেটা হচ্ছে অসীম ধারা। তো আমাদের এখানে টপিক হচ্ছে সসীম ধারা। সসীম ধারা ক্ষেত্রে 1 2 3 4 হতে পারে, কারো নাম হতে পারে, তিনজনের নাম দিল, একটা শ্রেণীকক্ষে তিনজনের নাম দিল, তো সেটা কি সসীম, যা নির্দিষ্ট। ঠিক আছে, তাহলে আমরা সসীম ধারার একটা বেসিক একটা কি ফর্মুলা সূত্র না, বেসিক একটা নিয়ম পেয়ে গেলাম। এবার আমাদের জানতে হবে অনুক্রম। ঠিক আছে, অনুক্রম জিনিসটা কি আমরা এখন জানবো। কি অনুক্রম? এখন অনুক্রম আসলে জিনিসটা কি? অনুক্রম মানে হচ্ছে একটা সাজানো, যে অনুক্রম বলি না যে একটা 1 2 3 4 এভাবে একটা সাজানো আছে, একটা বইয়ের উপর আরেকটা বই, এটাও একটা অনুক্রম হতে পারে। তো অনুক্রমে সুনির্দিষ্ট একটা সংজ্ঞা কি হতে পারে? সুনির্দিষ্ট সংজ্ঞা হচ্ছে প্রত্যেক রাশি ও তার পূর্বের সংখ্যার সাথে যে সম্পর্কটা থাকবে সেটাই অনুক্রম। আমরা অতটা বুঝিনি, চলো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখে ফেলি। দেখো এখানে আমরা লিখলাম 2 লিখলাম, তারপরে 4 লিখলাম, তারপরে লিখলাম কি 6 লিখলাম, তারপরে 8 লিখলাম। দেখো এটা একটা সংখ্যা যেগুলো 2 4 6, দেখো প্রত্যেকটা কি জোড় সংখ্যা, এটা একটা পেয়েছি। তারপর দেখো প্রত্যেকটা সাধারণ অন্তর, এখানে সাধারণ অন্তর আমরা কিভাবে বের করব? সাধারণ অন্তর বের করতে হলে আমাদের দ্বিতীয় যে রাশিটা তার আগের রাশিটা থেকে বিয়োগ দিতে হবে। যদি আমরা এই দুইটার মধ্যে চিন্তা করি তাহলে 8 মানে দ্বিতীয় রাশিটা মাইনাস আগের রাশিটা 6, তাহলে কত হবে? দেখো এখানেও 2 হয়, 4 মাইনাস 2 করলে 2 হবে, এবং 8 মাইনাস 2 6 করি তাহলেও কত 2 হয়। তার মানে সাধারণ অন্তর কিন্তু আমাদের সেম। সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। ডি সাধারণ অন্তরকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডি দ্বারা প্রকাশ করা হয়। তো এখন দেখো এখানে অনুক্রমের মাধ্যমে আমরা কি জানতে পারতেছি যে এর পরের সংখ্যাটা কি হবে সেটা আমরা জানতে পারতেছি। দেখো এখানে যেহেতু 2 করে বাড়তেছে তাহলে অবশ্যই এখানে 8 এর পর কত হবে? 8 এর পর কি 10 হবে? হ্যাঁ 10 হবে। আর তারপর দেখো এর পূর্বের সংখ্যাটাও আমরা জানতে পারতেছি। কারণ কি দেখো যদি এর পূর্বের সংখ্যাটা যদি না থাকতো, এখানে যদি 2 না থাকতো, ধরো এটা বাদ দিয়ে দিলাম, 2 যদি না থাকতো, দেখো প্রত্যেকবার 2 করে বাড়তেছে, এখানে কত 2 করে বাড়তেছে, তাহলে কি পূর্বে অবশ্যই 2 কমবে। তাহলে যদি 4 এর থেকে দেখো 6 এর থেকে 2 কমে কত হয়েছে? 4 হয়েছে। এবার 4 এর থেকে 2 কমে কত হবে? অবশ্যই সেটা কি 2 হবে। তো এইটি হচ্ছে আমাদের কি অনুক্রম। তো অনুক্রম এরকমই। এবার আমরা শিখবো হচ্ছে ধারা। এবার হচ্ছে ধারা কি? ধারা অনুক্রমের মতনই, শুধু ধারায় আমাদের একটা প্লাস চিহ্ন থাকবে। ঠিক আছে, প্লাস মাইনাস থাকতে পারে। এখানে ধারার ক্ষেত্রে আমরা দেখো আমরা এখন পড়বো কি ধারার ক্ষেত্রে দেখো প্লাস হবে, এখানে মাঝখানে সবগুলো কি হবে? প্লাস হয়ে যাবে, প্লাস। ঠিক আছে, দেখো এখন একটা ধারা হয়ে গেল যে 2 4 6 8 10। এখানে পার্থক্য কত? এখানেও পার্থক্য। সাধারণ অন্তর কত হবে? সাধারণ অন্তর হবে 2, যেহেতু প্রত্যেকটাই 2 হবে সাধারণ অন্তর। বাট এইটা যখন প্লাস হিসেবে থাকবে, তো আসল কথা হচ্ছে অনুক্রম যখন প্লাস হিসেবে থাকবে তো প্লাস সেটাই আমাদের কি হবে? সেটি আমাদের কি একটা ধারা হবে। তো আমরা ধারা শিখে ফেললাম। এবার দেখো সমান্তর ধারা কাকে বলে। এখন আমরা শিখবো সমান্তর ধারা কাকে বলে। যদি পূর্ববর্তী এবং পরবর্তী পদের পার্থক্য সমান হয়, তাহলে কি হবে? তাহলে সেটা সমান্তর ধারা হবে। কিভাবে? আমরা এক্সাম্পলে শিখে ফেলতেছি। দেখো এখানে পূর্ববর্তী 4 একটা সংখ্যা, তার আগে কত? 2, তাহলে পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 2। আবার এর পরবর্তী 4 এর পরবর্তী সংখ্যাটা কত? 4 এর পরবর্তী সংখ্যা 6, তাহলে এর মধ্যে পার্থক্য কত? 2। তার মানে দেখো উভয় পক্ষে কি সেম, তার মানে এটা একটা কি সমান্তর ধারা বলতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সমান্তর ধারার বেসিক। এবার আমাদের একটা সূত্র জানতে হবে, যেটা হচ্ছে n তম পদের সূত্র। সেটা হচ্ছে n তম পদের সূত্র। দেখো n তম পদের
সূত্র। nতম পদের সূত্র হচ্ছে, দেখো nতম পদের সূত্রটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইনটু কি d। এখানে a কি, a হচ্ছে প্রথম পদ, কোন একটা ধারা দেওয়া থাকবে, তার প্রথম পদ হচ্ছে 1, এই মানে a, এবং n হচ্ছে কি, n আমাদের দেওয়া থাকবে, d হচ্ছে কি সাধারণ অন্তর, আর a হচ্ছে n এর মান 1 2 3 4 হতে পারবে, n এর মান কি 1 2 3 4 হতে পারবে, n হচ্ছে n তম পদে। ঠিক আছে, আমরা কিন্তু বলেই দিয়েছি n তম পদে, এখানে n তম পদটা বলে দেবে, অনেক সময় আমাদের কোশ্চেনেই থাকবে ম্যাক্সিমাম সময়, আর যদি না থাকে সেটাও আমরা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে a হচ্ছে প্রথম পদ, n দেওয়া থাকবে, n হচ্ছে কি n তম পদ, আর d হচ্ছে কি সাধারণ অন্তর, মানে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কি একটা সূত্র, এইটা থেকে আমাদের ম্যাক্সিমাম সময় প্রশ্ন আসে। চলো আমরা একটা প্রশ্ন সলভ করি, তাহলে আমাদের এই n তম সূত্রটা একদম ভালোভাবে শিখে যাব। ধরো একটা আছে যে 5, একটা কোশ্চেন আমরা লিখতেছি 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 ধারাটির কত 383। দেখো তাহলে এখানে কি দেওয়া আছে, এখানে দেখো একটা ধারা দেওয়া আছে, ধারাটা এখানে প্রথম পদ হচ্ছে কি, প্রথম পদ a আমরা জানবো এবং প্রত্যেকটা শিখবো। ঠিক আছে, এখানে দেখো বলছে যে এই ধারাটির কোন পদ এত, আমরা প্রথম পদ a সমান কত 5, তারপরে সাধারণ অন্তর d কত হবে 8 মাইনাস কত 5 কত হয় 3 হয়। এইবার একটা জিনিস দেখো, কোন পদ এত, মানে আমাদের যে পদটা সেটা দিয়ে দিয়েছে, আমরা জানি কি n তম পদের সূত্র এইটাও, এখানে পদটাই দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে লিখতে পারি, কি লিখতে পারি যে এইটা আগে আমরা সূত্রটা লিখি a প্লাস n মাইনাস 1 ইনটু কি d ইকুয়াল টু হবে 383। কেন হবে, এইখানে বলেই দিয়েছে যে ধারাটির কোন পদ এত, মানে কোন পদ এইটি আমাদের বলে দিয়েছে, যে এইটা যে বের করব সেটার মানটাই আমাদের বলে দিয়েছে। তাহলে আমাদের বের করতে বলছে কি কোন পদ কোনটা, মানে কি n তম পদ যেটা সেটাই আমাদের কি বের করতে হবে, n এর মান বের করতে হবে। ঠিক আছে, তো আমাদের এখন দেখো n এর মান যদি বের করতে চাই, এটাকে আমরা ক্যালকুলেশন করব। এখানে দেখো f আমরা কত পেয়েছি, এর মান পেয়েছি 5, তারপরে n এর মান আমরা জানি না, n এর মান আমাদের বের করতে হবে, d এর মান কত 3 ইকুয়াল টু 383। ঠিক আছে, তারপরে আমরা দেখো কি করব, এখানে 5 রাখলাম, তারপর যদি গুণ করে দিই, তারপর হচ্ছে 3n মাইনাস 3 ইকুয়াল টু 383। তো এখানে থাকে কত দেখো 3n, আর থাকে দেখো যেহেতু প্লাসে এখানে 5টা থেকে 3টা চলে গেলে 2টা থাকে, ইকুয়াল টু কত 383। তো এখান থেকে আমরা যদি করি 383 মাইনাস হবে কত 2, 383 মাইনাস হবে 2, তাহলে হবে 383 থেকে আমাদের যদি চলে যায় তাহলে 381। এবার আমাদের ভাগ হবে, কি ভাগ করে দেব। এখানে দেখো আমরা যদি করি যে n এর মানটা যদি রাখি, বা n রাখলাম, আর ওই পাশে 381 ভাগ কত 3 হবে, তাহলে আমাদের এইটা যদি ভাগ করি তাহলে আমাদের অ্যানসার আসে কত, আমাদের অ্যানসার আসে 127। ঠিক আছে, 127 127। তার মানে আমাদের n এর মান কত, n এর মান হচ্ছে 127 মানে 127, তার মানে ধারাটির 127 তম পদ হবে 383। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের সূত্র, এবং এইভাবেই আমাদের কি প্রশ্ন আসে। এবার আমাদের আর দুইটা সূত্র শিখতে হবে, সেটা হচ্ছে n তম পদের সমষ্টির সূত্র। এখন দুইটা সূত্র আছে সমষ্টির, দুইটাই ভিন্ন কাজে, আমাদের ভিন্ন জায়গায় আমাদের ই করতে হবে। দেখো Sn n তম পদের সমষ্টি Sn n/2 2a plus n minus 1 into d, 2a plus n minus 1 into dt। এই একটা সূত্র, আরেকটা সূত্র হচ্ছে n into n minus 1 ডিভাইডেড বাই কত হবে, ডিভাইডেড বাই n plus 1 হবে, n plus 1 ডিভাইডেড বাই হবে 2, ডিভাইডেড বাই 2 হবে। এখন আসলে এই সূত্রটা কোনটার ক্ষেত্রে কোনটা কখন বসাবো, ঠিক আছে, এই সূত্রটা আমরা দেখো এখানে কি দেওয়া আছে, এখানে n দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে n a দেওয়া আছে এবং d দেওয়া আছে। তার মানে কি কোন একটা যদি ধারা হিসেবে দেওয়া থাকে, যে সাধারণ অন্তর যদি আমরা পাই,
সেই ক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করতে পারবো। যদি সাধারণ অন্তর না থাকে সেই ক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করবো। ধরো n তম 50তম পদের সমষ্টি এত, তাহলে এটা বের করো সমষ্টির সূত্রটা। সেই ক্ষেত্রে তো আমরা ডাইরেক্ট 50 বসাইলেই হবে। বাট এখানে যদি আমরা n এর মান 50 বসাইব কিন্তু আমরা a এর মান না জানি, d এর মান না জানি, তাহলে কিন্তু প্রশ্ন হবে না। তার জন্য এইটা সবসময় ধারার ক্ষেত্রে বা যেখানে সাধারণ অন্তর দেওয়া থাকবে সেই ক্ষেত্রে, আর এইটা কি শুধু আমাদের n তম পদটা বইলে দিলে। তো এই হচ্ছে আমাদের আজকের বেসিক। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।